সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। আসন্ন বিপিএল এর জন্য উন্মোচন করা হয়েছে মাস্কাট, আর মাস্কাটের নাম রাখা হয়েছে ডানা ৩৬। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উন্মোচিত হয়েছে মাস্কাট। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথি থেকে বিপিএল এর এই মাস্কাট উন্মোচন করেন। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসবের মাধ্যমে আসন্ন বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে তারার মেলা। মুশফিক, শান্ত, তামিম থেকে শুরু করে জ্যোতি সালমারাও এক ছাদের নিচে। জমকালো এই আয়োজনের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্ণধারক। অনুষ্ঠানে গেল জুলাইয়ে ছাত্র আন্দোলনে নিহত পরিবারদের স্বজনদের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। এরপর উন্মোচন করা হয় আসন্ন বিপিএল এর মাস্কট, যার নাম দেয়া হয়েছে ডানা ৩৬। বিপিএল কে ভিন্ন মাত্রা দিতে প্রধান উপদেষ্টার পরামর্শে বিসিবির এই আয়োজন। তারুণ্যের উৎসব ২০২৫-কে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস্ট ২০২৪-এর নামে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৩টি কনসার্ট আয়োজন করছি, যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে। বিসিবি সভাপতির আশা, বিপিএল এর মান বাড়াতে এই উদ্যোগ রাখবে বড় ভূমিকা। আমার মনে হয় যে এই উদ্যোগটা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনারা খুব ভালোভাবে দেখেছেন এত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম করতে পেরেছি আজকে আমরা। এ সময় সাকিব প্রসঙ্গেও কথা বলেন বিসিবি সভাপতি। জানান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিবেচনায় রাখা হয়েছে তাকে, তবে সাকিব দেশের হয়ে খেলার জন্য প্রস্তুত আছেন কিনা সেটা সাকিবের উপরই ছেড়ে দিলেন। সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে, যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না। এদিকে আয়োজিত এই তারুণ্যের উৎসব জাতি গঠনে ও রাষ্ট্র সংস্কারে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর জন্য তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণ্যের উৎসব ২০২৫-এর অন্যতম উদ্দেশ্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে। তারুণ্যের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন আপনি। আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ অন্যান্য 7টি মন্ত্রণালয় যারা আমাদের আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকেও জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান, তবে দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় আছেন কিনা সেটা বিবেচনা করতে হবে তাকে, আর এই বিষয়ে সাকিবকেই নিতে হবে সিদ্ধান্ত। বিপিএল এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। রিফাত আঞ্জুম আরও একটি প্রতিবেদন। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, যাকে নিয়ে যেন আলোচনা থামছেই না। বর্তমানে ব্যস্ত আবুধাবি টি10 লিগ নিয়ে। টেস্ট আর টি20 নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেও ওয়ানডে খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডেতে খেলবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। দেশের মাটিতে সাকিব খেলতে পারবেন না সেটা সম্প্রতি নানা ঘটনায় পরিষ্কার। দেশের বাইরে খেলার জন্য সাকিব প্রস্তুত থাকলেও আদৌ সাকিবের খেলা উচিত কিনা সেটাই বড় প্রশ্ন। শনিবার বিসিবি সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন, সাকিব এখনও দেশের হয়ে খেলার মতো যোগ্যতা রাখেন, তবে এমন একটা অস্বস্তিকর অবস্থায় সাকিব মানসিকভাবে খেলার জন্য প্রস্তুত কিনা সেটাই বড় প্রশ্ন বিসিবি সভাপতির কাছে। সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে, বাট এইভাবে আসলে একটা প্লেয়ারের জন্য খুব বেশি একটা, সে যে দেশের বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা, আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না। বিসিবি সভাপতি আবারও পরিষ্কার করে জানিয়ে দেন, সাকিবের খেলা আর না খেলা নিয়ে বিসিবির কিছুই করণীয় নেই। আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা ওকে আমরা ওর উপরে ছেড়ে দিয়েছি আমরা, যে ও কি চিন্তা করছে। এত কিছুর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কিনা সেটার উত্তর মিলবে শীঘ্রই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। জ্যামাইকায় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। বৃষ্টি বাধায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। খেলা শুরু হয়েছে
5 ঘন্টা দেরিতে। অপরাজিত ব্যাটার সাদমান ও শাহাদাত দ্বিতীয় দিনে আজ ব্যাট করতে নামবেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। অ্যান্টিগার মতো কিংস্টনে বৃষ্টি বাধায় পড়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। খেলা শুরু হয়েছে প্রায় 5 ঘন্টা পর। মাঠে ওভারও গড়িয়েছে মাত্র 30। তবে টস জিতে ব্যাট করতে নামার সিদ্ধান্তটা বুমেরাং হয়ে এসেছে টাইগার শিবিরে। ব্যাটিংয়ে নেমে মাত্র 10 রানের মধ্যেই 2 উইকেট হারায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ পেসার কিমা রোচ স্কোরবোর্ডে মাত্র 8 রান উঠতেই সাজঘরে ফেরান মাহমুদুল হাসান জয়কে। ব্যক্তিগত 3 রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন মুমিনুল হক। তবে এদিন নিজের রানের খাতা খুলতে পারেননি মুমিনুল। আউট হওয়ার সাথে সাথে সাদা পোশাকে সবচেয়ে বেশি 17 বার ডাক মারার বিব্রতকর রেকর্ড গড়েন তিনি। এর আগে মোহাম্মদ আশরাফুলের সবচাইতে বেশি 16টি ডাক মারার রেকর্ড ছিল। পরে সাদমান ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপর্যয় কাটে বাংলাদেশের। সাদমান তুলে নেন ক্যারিয়ারের 5ম অর্ধশতক। দিন শেষ ছিলেন 50 রানে অপরাজিত। অবশ্য টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও শোচনীয় হতে পারত। শেষ 23 ওভারে কোনো উইকেট না হারানোর কৃতিত্বটা কিছুটা ছিল ওয়েস্ট ইন্ডিজেরও। কারণ ব্যক্তিগত 50 হাঁকানো সাদমানের 2টি ও আরেকটি অপরাজিত ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর একটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। 2 ম্যাচ সিরিজে এরই মধ্যে 1-0-তে এগিয়ে আছে উইন্ডিজরা। তাই সিরিজ হার এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। দ্বিতীয় টেস্টে 2 পরিবর্তন নিয়ে খেলছে মেহেদী হাসান মিরাজের দল। ওপেনিংয়ে ব্যর্থ জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন নাহিদ রানা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক বিব্রতকর রেকর্ড গড়েছেন টাইগার ব্যাটার মুমিনুল হক। সাদা পোশাকে সবচাইতে বেশিবার ডাক মেরেছেন তিনি। মুমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচাইতে বেশি 0 রানে আউট হওয়া ক্রিকেটার। শনিবার রাতে জামাইকা টেস্টে 6 বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এই নিয়ে মোট 17 বার 0 রানে আউট হয়েছেন তিনি। এতদিন এই রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। 61 টেস্টে মোট 16 বার 0 রানে আউট হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু নিজের 69তম টেস্টে এসে 17 বারের মতো 0 রানে ফিরতে হয়েছে মুমিনুলকে। 13 বার 0 রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন 2 বোলার তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। বিগ ক্রিকেট লিগ BSL এ দল পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। ফলে দীর্ঘদিন পর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের মঞ্চে তার দেখা পাওয়া যাবে। লখনৌ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি MP টাইগার্স তাকে $15,000 দলে ভিড়িয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 17,89,000 টাকা। 6 দলের এই টুর্নামেন্টে তামিমের সতীর্থ হিসেবে থাকবেন দিলশান মুনাবিরা, অমিত মিশ্র ও নামান ওঝার মতো তারকারা। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগের কমিশনার দিলীপ ভেঙ্কু সরকার আর সহসভাপতি কর্টনি ওয়ালশ। টুর্নামেন্টের সঠিক সময়সূচি এখনো প্রকাশ হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা তামিম দেশের মাটিতে NCL T20 দিয়ে আবারও 22 গজে ফিরবেন খুব শীঘ্রই। এবারে নারী ক্রিকেটের খবর। বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ কাল মাঠে গড়াবে। প্রথম 2 ওয়ানডে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগ্রেসরা। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিগার সুলতানা জ্যোতির দলের সামনে সুযোগ আইরিশদের হোয়াইট ওয়াশ করবার। আর সফরকারী দল চাইবে অন্তত একটি জয় দিয়ে সিরিজটা শেষ করতে। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ। ঘরের মাঠে প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ধবলধোলায় টার্গেট বাংলাদেশ নারী ক্রিকেটারদের। 3 ম্যাচ সিরিজের প্রথম 2 ম্যাচের রেকর্ড জয় নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তভাবে তুলে ধরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে বেশ ছন্দে আছেন টাইগ্রেসরা। ব্যাট হাতে টপ অর্ডারের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পিঙ্কি, সুপ্তা, নিগারদের ব্যাটের ফুলঝুরিতে রানের চাকা বেশ এগিয়ে যাচ্ছে প্রতি ম্যাচেই। ব্যাট হাতে নিজেদের ছন্দ ধরে রেখে আগামী ম্যাচের ইনিংস বড় করার প্রত্যাশা টাইগ্রেস দলপতির। দেখেন, আমরা ম্যাচ বাই ম্যাচ যেহেতু প্ল্যান করেছি লাস্ট ম্যাচ, তারা কিন্তু আজকে অনেক বেটার, আমি মনে করি আয়ারল্যান্ড আজকে বেটার ক্রিকেট খেলেছে ফার্স্ট ম্যাচের তুলনায়। সো তারা অবশ্যই থার্ড ম্যাচে কিন্তু আরও বলবো যে আরও ভালো ক্রিকেট খেলবে। সো আমাদেরকে আরও বেশি বলবো যে গুরুত্বতার সাথে লাস্ট ম্যাচটা খেলতে হবে এবং যে মিস্টেক্সগুলো আমরা আজকে ম্যাচে করছি যেন সেগুলো আরও লেস করতে পারি। আমি অনেক 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 বেশি রিলিফ, কারণ হচ্ছে দেখেন আমরা একটা এরকম ব্যাটার চাচ্ছিলাম যে একটা ইম্প্যাক্ট ফেলে টিমের ভিতরে এবং সে যেভাবে কনসিস্টেন্ট টিমের জন্য পারফর্ম করছে ফার্স্ট ম্যাচে 96, আজকেও একটা আমি বলবো যে খুবই দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। সব মিলে আমি বলবো যে আমি অনেক বেশি হ্যাপি তার জন্য, কিন্তু তার ইনিংসটা একটু বড় করতে পারলে হয়তো বা তার জন্য ভালো হতো এবং টিমের জন্য একটু বেশি ভালো হতো।
আইরিশদের বিপক্ষে ম্যাচের বড় বাধা টাইগ্রেসদের বোলিং অ্যাটাক। প্রথম ম্যাচে 252 রানের বড় টার্গেটের সামনে 98 রানেই অল আউট হয় সফরকারীরা। মিরপুরের উইকেটে বাড়তি সুবিধা পাচ্ছে স্পিনাররা, সেই সুবিধা ভালোভাবেই লুফে নিচ্ছে নাহিদা সুলতানারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে 11 নম্বরে থাকা আইরিশরা সিরিজ হাতছাড়া করে খুঁজে ফিরছে নিজেদের। গেল ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক অ্যামি হান্টার কিছুটা আশা জাগালেও তা আর সম্ভব হয়নি। সিরিজের শেষ ম্যাচে আইরিশদের লক্ষ্য হোয়াইট ওয়াশ রুখে দিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দ্রুততম রান তারায় নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ক্রাইস্টচার্চে তৃতীয় দিন শেষেই জয়ের কাছাকাছি ছিল বেন স্টোকসের দল। 4 রানের লিড নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড স্কোরবোর্ডে শেষ 4 উইকেটে মাত্র 99 রান যোগ করতে পারে, আর তাতেই ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় মাত্র 104 রানের। সেই সহজ লক্ষ্য 12 ওভার 4 বলে 2 উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে ইংলিশরা, যা 100-র বেশি রান তারায় টেস্ট ইতিহাসে দ্রুততম। ইংল্যান্ডের অভিষিক্ত ব্যাটার জ্যাকব ব্যাথেল 50 করেছেন মাত্র 37 বলে, জো রুট করেছেন 15 বলে 23। দুজনেই ছিলেন অপরাজিত। আর এছাড়াও বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে 18 বলে 27 রান। তবে নিউজিল্যান্ডকে হারাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইংলিশ পেসার ব্রাইটন কার্স। দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেন তিনি 6টি, আর প্রথম ইনিংসে ছিল তার উইকেট সংখ্যা 4টি। 10 উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচ সেরা। গত 16 বছরের ইংল্যান্ডের কোনো পেসারের দেশের বাইরে 10 উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথমবারের মতো। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করে রেকর্ড গড়লেন ইংলিশ ব্যাটার জো রুট। তিনি ছাড়িয়ে গেছেন সচিন তেন্ডুলকারকেও। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে জয়ের পথে 15 বলে অপরাজিত 23 রান করে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহে সচিন তেন্ডুলকারকে ছাড়িয়ে যান রুট। 49 ইনিংসে এই ইংলিশ ব্যাটারের রান 1630। এর আগে 60 ইনিংসে 1625 রান নিয়ে শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকার। তার চেয়ে 11 ইনিংস কম খেলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন রুট। এর আগে রুট টপকে গেছেন অ্যালিস্টার কুক এবং গ্রাহাম স্মিথের মতো কিংবদন্তি ক্রিকেটারদেরও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে একদিন আগেও আইসিসিকে হাইব্রিড মডেল বাদ দিয়ে বিকল্প ভাবতে বলেছে পাকিস্তান। সেই পাকিস্তানি এবার সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টের আয়োজনে রাজি হচ্ছে। তবে কোন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নয়, পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন অবস্থানের খবর জানানো হয়েছে। খবরে প্রকাশ করা হয়েছে যে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে 2টি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। প্রথমত, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বরাদ্দ বাড়াতে হবে, এবং অপরটি 2031 সাল পর্যন্ত ভারত যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব পেয়েছে সেগুলো হাইব্রিড মডেলের হতে হবে। পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে, তবে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে পাকিস্তানে। আর ফাইনালের ভেন্যু লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতেই হবে আসরের শিরোপার লড়াই। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী ও সৈয়দ নুরুজ্জামান। সাউথ আফ্রিকার ডারবানে চলমান কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের 52 কেজি ক্যারেট কুমিতে স্বর্ণপদক জিতেছেন আদম চৌধুরী। পাশাপাশি ব্যক্তিগত কাঁটা ইভেন্টে ব্রোঞ্জও জিতেছেন তিনি। এছাড়াও ভেটারান ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আরেক কারাতেকা সৈয়দ নুরুজ্জামান। এবার কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ, তবে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্টের ভেন্যু সাউথ আফ্রিকায় স্থানান্তর করা হয়েছিল। ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি এবং বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা। জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় এই কমলা বাসিন অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন জয়া। শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছেন সাবেক ফুটবলার। এবারের অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে জমা পড়েছিল মোট 90টি আবেদন। সেখান থেকে যাচাই বাছাই শেষে জয়া সহ দুজনকে দেওয়া হয় স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। আর কমলা বাসিন অ্যাওয়ার্ড পেয়েছেন দুজন। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে 2 ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রাত 10টা অ্যানফিল্ডে শুরু হবে এই ম্যাচটি। এছাড়াও সন্ধ্যায় স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে চেলসি। আর একই সময়ে ওল্ড ট্র্যাফোর্ডে আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ বিস্তারিত। চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। এখন পর্যন্ত 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে অলরেডস। সবশেষ 5 ম্যাচের একটিতেও হারেনি তারা। মোহাম্মদ সালাহ,
লুইস দিয়াজ, ডারউইন নুনিয়েজরা আছেন সেরা ছন্দে, সাথে ব্র্যাডলি, ভ্যান ডাইকরা করেছেন দুর্ভেদ্য রক্ষণ দেয়াল। তাই এই ম্যাচেও রীতিমতো ধুঁকতে থাকা ম্যান সিটিকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্নে স্লট শিবির। এদিকে লিভারপুলের ঠিক উল্টো মেরুতে আছে ম্যানচেস্টার সিটি। হারতে হারতে রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। সবশেষ 6 ম্যাচে জয়ের দেখা পায়নি সিটিজেনরা। 12 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ নেমে আছে গার্দিওলা শিষ্যরা। গোল করতেই যেন ভুলে গেছেন সিটি ফরওয়ার্ডরা। পাশাপাশি এলোমেলো রক্ষণ বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। শেষ ম্যাচে আর্লিং হাল্যান্ডের গোলে ফেরা কিছুটা আশা জোগালেও লিভারপুলকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে ম্যান সিটিকে। এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে চেলসি। মৌসুমের শুরুটা ভালো হলেও বর্তমানে কিছুটা ব্যাকফুটে দ্য ব্লুজরা। সবশেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আছেন চেলসি। তাই বাজে ফর্মে থাকা ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য এনজো মারেস্কো শিষ্যদের। অন্য ম্যাচে ঘরের মাঠে এভারটনকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে বেশ বাজে অবস্থা রেড ডেভিলদের। সবশেষ 5 ম্যাচে 2টি জয় তাদের। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 13তে ম্যানইউ। তাই টেবিলের তলানিতে থাকা এভারটনের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে লা লিগায় সান্তিয়াগো বার্নাবুতে রাত 9:15টায় গেটাফেকে আতিথ্য দেবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। 13 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান রিয়ালের। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে গ্যালাক্টিকোস। তবে সবকিছুকে পেছনে ফেলে শক্তিমত্তার তুলনায় পিছিয়ে থাকা গেটাফেকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে আনচেলত্তির শিবির। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।